হাড়হিম হরা। বিদেশের হাড়হিম করা ঠান্ডায় যখন জানলার কাচের ওপারে বরফ জমে থাকে, তখন আত্রেয়ীর মনে পড়ে দক্ষিণ কলকাতার সেই পুরনো নোনা ধরা দেওয়ালের বাড়িটার কথা, যেখানে বড় বড় জানলার খড়খড়ি দিয়ে চিলতে রোদ এসে পড়ে মেঝের ওপর, আর সন্ধে হলেই হাওয়ায় ভেসে আসে ধুনোর গন্ধ, ঠাকুমার শাঁখের আওয়াজ। শিকড়ের প্রতি আত্রেয়ীর এই টান জন্মগত। তাই পিএইচডি শেষ করে 1 মাসের লম্বা ছুটিতে সে যখন কলকাতায় পা রাখল, তার গন্তব্য অন্য কোথাও নয়, ঠাকুমার সেই সেকেলে বিশাল বাড়ি। আত্রেয়ী যখন পৌঁছল, ঠাকুমা তখন বৈঠকখানায় বসে পান সাজছিলেন। সেই চেনা হাসি, সেই কুঁচকোনো চামড়ার নরম হাতের স্পর্শ। আত্রেয়ী গিয়ে জড়িয়ে ধরল তাকে। প্রথম রাতটা কাটল অবিশ্বাস্য আনন্দে। ঠাকুমার কাছে বসে সেই পুরনো দিনের গল্প শোনা, দেশভাগের কথা, দাদুর চলে যাওয়ার গল্প, আর এই বাড়িটাকে আগলে রাখার লড়াই। ঠাকুমা বারবার বলছিলেন, যে হারিয়ে যায় দিদুন, সে আর ফেরে না, শুধু থেকে যায় তার কাজ আর তার আজীবনের আশ্রয়। যেমন তোর দাদুর আশ্রয় ছিল এই ভিটে। আত্রেয়ী তখন বুঝতে পারেনি এই কথাগুলোই হতে চলেছে ঠাকুমার শেষ বলা কয়েকটা কথা। পরদিন সকাল থেকেই ঠাকুমার শরীরের অবনতি হতে শুরু করল। বিকেলের দিকে যখন তাকে হাসপাতালে ভর্তি করানো হলো, আত্রেয়ীর মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বাবা, মা, কাকা সবাই এলো, কিন্তু জমে মানুষে টানাটানির সেই লড়াই খুব বেশিক্ষণ চলল না। মাঝরাতেই খবর এলো ঠাকুমা আর নেই। আত্রেয়ীর শেষ আশ্রয়, তার শিকড়ের শেষ বন্ধনটা ছিঁড়ে গেল। শ্রাদ্ধের কাজ মিটে যাওয়ার পর বাড়িতে নেমে এলো এক গভীর শোকের আবহ। একথা ঠিক যে ঠাকুমার বয়স অনেকটাই হয়েছিল, কিন্তু তিনি ছিলেন বটবৃক্ষের মতো। মাথার ওপর থেকে সেই প্রাচীন বটগাছটা যেন হারিয়ে গেল সকলের। সব মিটে যাওয়ার পর বাবা আর কাকা যখন মুখোমুখি বসলেন, আত্রেয়ী ভাবল হয়তো এবার বাড়িটা সংস্কারের কথা হবে, কিন্তু তাকে চমকে দিয়ে কাকা বললেন, দাদা দেখো, আমি বা তুমি দুজনেই বাইরে থাকি, আমাদের ছেলেমেয়েরাও আচার অনুষ্ঠান ছাড়া এই বাড়িতে বিশেষ আসে না। তাই আমার কি মনে হয় জানো, বাড়িটা বিক্রি করে দিলেই ভালো হয়। কথাটা শুনেই মাথাটা দুম করে গরম হয়ে গেল আত্রেয়ী। তাই ওর বাবা কোনো জবাব দেওয়ার আগেই আত্রেয়ী বলল, না কাকাই, এই বাড়ি বিক্রি হবে না। আত্রেয়ীর কথাটা কানে লাগলো ওর কাকার। তিনি পাল্টা বললেন, দেখ, এত বড় বাড়ি মেনটেন করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এতে কোনো কন্ট্রিবিউট কিন্তু করতে পারবো না। তোর বাবা যদি পারে দেখ, তাহলে আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিতে বল, ব্যাস, আমি আর কিছু বলতে চাই না। আত্রেয়ীর বাবা এতক্ষণ চুপ করেছিলেন। তিনিও ভাইয়ের সুরে সুর মিলিয়ে বলে উঠলেন, ঠিকই তো বলেছে, এত বড় বাড়ি মেনটেন করা টাকা দেবে কে এখন? তুই তো বিদেশ চলে যাবি, সব ঝামেলা তো আমাদেরই পোহাতে হবে। আত্রেয়ী ভাবতে পারেনি বাবাও এমন কথা বলবেন। এবার শান্ত অথচ দৃঢ় গলায় জবাব দেয়, বেশ, আমি মেনটেন করব, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আর বাড়ি ভাঙা না হলে তো ভাগাভাগিরও কোনো প্রশ্ন উঠবে না। তাই কাকাই, তোমার ইচ্ছে হলে তুমি এখানে থেকো, কিন্তু বাড়ির একটা ইটও আমি বিক্রি করতে দেব না। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, তেমনই বংশানুক্রমে আমারও অধিকার আছে।
আর বাবা যদি সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করে বাড়িটা নিজের ইচ্ছে মতো বিক্রি করে দিতে চান, তাহলে আমিও বলে দিলাম, দেশে আমি কোনো দিন ফিরব না, আর তোমাদের সঙ্গেও কোনো রকম সম্পর্ক রাখবো না। এই বলে উঠে হনহন করে হেঁটে বারান্দায় চলে যায় আত্রেয়ী। হতভম্ব আত্রেয়ীর বাবা কাকা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর বাবা কাকাকে বললেন, ছাড়, ছেড়ে দে। তুই তো জানিস ও মায়ের সবচেয়ে ক্লোজ ছিল। এখন শোকে মাথাটা খারাপ হয়ে আছে ওর। কটা দিন যাক, ওকে আমি রাজি করিয়ে নেব। আপাতত বাড়িটা যেমন আছে থাক। দুদিনের মধ্যে একে একে সকলেই ফিরে গেল যে যার নিজের ঠিকানায়। ফাঁকা বাড়িটাতে শুধু রয়ে গেল আত্রেয়ী। এবার ওকেও ফিরতে হবে। হাতে আর দিন কত। বাড়িটা একাই দাঁড়িয়ে থাকবে। কত তাড়াতাড়ি আবার ফিরে আসা যায়, বাড়িটা মেরামত করা যায়, এসব ভাবতে ভাবতেই আত্রেয়ী ধীরে ধীরে নিজের লাগেজ গুছিয়ে নিচ্ছিল। তখনই হঠাৎ কানে এলো একটা সুর। মৃদু স্বরে কোনো এক পুরনো দিনের গান বাজছে রেডিওতে। আত্রেয়ী চমকে উঠল। এই সময় তো ঠাকুমা রোজ রেডিও শুনত, আজ রেডিও চালালো কে? পা টিপে টিপে সে ঠাকুমার ঘরের সামনে গিয়ে দাঁড়া। দরজাটা সামান্য খোলা। দেখল সেই পুরনো আমলের রেডিওটা জ্বলজ্বল করছে, আর সেটা থেকে ভেসে আসছে গান। তার চেয়েও বড় বিস্ময় অপেক্ষা করছিল ঘরের ভেতর। জানলা দিয়ে আসা বিকেলের মরা আলোয় দেখা যাচ্ছে ঠাকুমার সেই প্রিয় ইজি চেয়ারটা আপন মনে দুলছে, যেন এইমাত্র কেউ ওখান থেকে উঠে গেল। আত্রেয়ী ভয়ে নয়, এক অদ্ভুত টানে ঘরের ভেতর ঢুকল। দেখল রেডিওর ওপর চাপা দিয়ে রাখা একটা খাম। কাঁপা হাতে সে খামটা খুলল। ঠাকুমার হাতের লেখা, কাঁপা কাঁপা অক্ষরে লেখা একটা চিঠি। দিদুন, আমি জানতাম তুই এই বাড়িটা ছাড়তে চাইবি না। তো দাদু আর আমার সারা জীবনের সঞ্চয় আমি একটা বাক্সে ভরে রেখেছি। ঠাকুর ঘরের আসনের নিচে ওটা রাখা আছে। ওটা দিয়ে তুই বাড়ির একতলায় একটা ছোটদের স্কুল খুলিস। হ্যাঁ, তুই ওদের পড়াবি আর এই বাড়িটাকে প্রাণ দিয়ে আঁকলে রাখবি, তবেই আমার শান্তি। আত্রেয়ী আর দেরি করল না। ঠাকুর ঘরের আসনের নিচ থেকে খুঁজে বের করল সেই পুরনো কাঠের বাক্সটা। ভেতরে গয়না আর টাকার সেই বিপুল রাশি দেখে তার চোখ কপালে উঠল। পরদিন সকালেই সে তার সিদ্ধান্ত জানিয়ে দিল বাবাকে। সে বিদেশে লাখ টাকার চাকরিতে ইস্তফা দিয়ে দিল। ঠাকুমার সম্পত্তি থেকে টাকার ভাগের টাকাটা নগদ মিটিয়ে দিয়ে বাড়িটা নিজের নামে করে নিল আত্রেয়ী। শুরু হলো এক মহাযজ্ঞ। একতলার বিশাল 8টা ঘর পরিষ্কার করে শুরু হলো স্কুলের কাজ। পাড়ার গরিব বাচ্চাদের জন্য এই স্কুল যেন একটা আশীর্বাদ হয়ে এলো। বছর ঘুরতে না ঘুরতেই স্কুলের সুনাম ছড়িয়ে পড়ল। সরকারি সাহায্যও মিলল। এখন একতলার ঘরগুলোতে ছোট ছোট বাচ্চাদের কলকাকলিতে সারা বাড়ি মুখরিত থাকে। আত্রেয়ী এখন আর একা নয়, শয়ে শয়ে বাচ্চার হাসির মধ্যে সে নিজের প্রাণ খুঁজে পায়। এখনো বিকেল গড়ালে আত্রেয়ী একবার ঠাকুমার ঘরে গিয়ে বসে। জানলা দিয়ে আসা আলো যখন ড্রেসিং টেবিলের আয়নায় পড়ে, আত্রেয়ী থমকে দাঁড়ায়। আয়নার প্রতিবিম্বে সে দেখতে পায় সে নিজে ইজি চেয়ারে বসে আছে ঠিকই, কিন্তু তার পেছনে একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে যেন। সেই চেনা হাতের স্পর্শ সে অনুভব করে নিজের মাথায়।
আয়নায় দেখা যায় ঠাকুমা তার কাঁধে হাত রেখে মুচকি হাসছেন। কানে ভেসে আসে সেই শান্ত কণ্ঠস্বর, দেখলি তো দিদুন, কাজ থাকলে মানুষ মরে না। এভাবেই তো আমি বেঁচে আছি তোর মাঝে। এই স্কুলের প্রতিটি বাচ্চার হাসির মাঝে। তার চোখের কোণে জল থাকলেও মনে কোনো বিষাদ নেই। সে জানে সে হারায়নি, সে তার শিকড়কে আগলে রাখতে পেরেছে। এই স্মৃতির বাড়িতেই এখন শুরু হয়েছে এক নতুন জীবনের জয়গান। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।